2022 সালে আমি যখন প্রথমবার কানাডায় যাই, তখন সেখানকার বিখ্যাত ওশেন ট্রেনে কানাডার একেবারে পূর্ব প্রান্তের বন্দর হ্যালিফ্যাক্স থেকে মন্ট্রিয়েল এবং তারপর সেখান থেকে টরন্টো পর্যন্ত ভ্রমণ করি। এটি আমার কাছে একটি স্মরণীয় ওভারনাইট ট্রেন জার্নি। এই রেল ভ্রমণের মধুর স্মৃতি আমাকে আর একটি বিখ্যাত ট্রেন লা কানাডিয়ানে টরন্টো থেকে একেবারে পশ্চিম প্রান্তের বন্দরনগরী ভ্যাঙ্কুভার পর্যন্ত ভ্রমণ করতে উৎসাহ যোগালো। তবে আমি উত্তর মেরুর বৃত্তীয় অঞ্চলের ইয়েলোনাইফে একটু ভ্রমণ করতে চেয়েছিলাম, তাই আমাকে এডমন্টনে নেবে ইয়েলোনাইফে উড়ে যেতে হয়েছিল। এই ভিডিওটি সম্পূর্ণভাবে সীমিত পরিসরে প্রদর্শনযোগ্য, কারণ যাত্রা বিবরণীকে সুসংহত করতে বিভিন্ন সূত্র থেকে ছবি এবং ভিডিও ক্লিপস সংগ্রহ করা হয়েছে। অঞ্চলে ওই দূরে দেখা যাচ্ছে সিএম টাওয়ার। আমরা ওইখানেই যাব। ইউনিয়ন এক্সপ্রেস আসছে, এই ট্রেনটা ধরবো। একটা বসার জায়গা হবে ভালো, খুব সুন্দর জায়গা। চলে এসেছি, এবার ট্রেনকে নামছি। এবার হলো Villaman. এখানে ওই যে হ্যালিফ্যাক্স লেখা আছে আমাদের। হ্যালিফ্যাক্স, শেরবুক, টরন্টো, লন্ডন। ট্রেনে অ্যাডভার্টাইজমেন্ট এই দেখতে পাবি এখানে। ট্রেন করলে কোথাও যেতে হবে যাবে। এই যে এই লালটা, এই যে লালটা এখান থেকে ব্ল্যাকবেরি, ট্রিপল হাউস, উইনিপেগ, তারপরে এডমন্টন। বিল্ডিং তো সুন্দর। এই যে ট্রেন বেয়াবেল আর ভিয়া রেলের ইতিহাস। এই রেলের ইতিহাস জানতে গেলে আমাদের পিছিয়ে যেতে হবে 1976 সালে। সেই সময় কানাডিয়ান ন্যাশনাল রেলওয়েতে দিন দিন যাত্রীর সংখ্যা কমতে থাকছিল। তখন তারা যাত্রীবাহী ট্রেনগুলির ভিয়া রেল নামে এক নতুন সংস্থার মাধ্যমে চালানোর চেষ্টা শুরু করলো। তখনও কিন্তু কানাডিয়ান ন্যাশনাল রেলওয়েকে বেসরকারীকরণ করা হয়নি, সরকারেরই নিয়ন্ত্রণাধীন ছিল। 1977 সালে ভিয়া রেলকে একটি আলাদা ক্রাউন কর্পোরেশনে রূপান্তরিত করা হয়। তার পরের বছরই কানাডিয়ান প্যাসিফিক রেলওয়ে যাত্রী পরিষেবাকেও এর সঙ্গে যুক্ত করা হয়। বর্তমানে ভিয়া রেল কয়েকটি অতি দূরপাল্লার ট্রেন সহ সমগ্র কানাডা জুড়ে এই ট্রেন পরিষেবা চালাচ্ছে। এই দূরপাল্লার ট্রেনগুলির মধ্যে রয়েছে ব্রিটিশ কলাম্বিয়ার ভ্যাঙ্কুভার থেকে ওন্টারিও টরন্টো পর্যন্ত। সেই ট্রেনেই আমার এই সফর। টরন্টো স্টেশনের প্ল্যাটফর্মে ট্রেনে উঠলাম। এবার আমাদের ট্রেনের ভেতরটা একটু দেখে নেওয়া যাক। এখানে
বেশ কয়েকটি ক্লাস আছে, যেমন কোচ ক্লাস, 2 টিয়ার, রুমেট, টুইন সুইট, ট্রিপল সুইট এবং প্রেস্টিজ ক্লাস। প্রেস্টিজ ক্লাসটা সবচেয়ে বেশি দামি। এর দাম কোচ ক্লাসের 10 গুণ আর 2 টিয়ারের 4 গুণ। কোচ ক্লাসের পাশে এই চেয়ারগুলো পেনের বিজনেস ক্লাসের মতন রাতে রিক্লাইন করা যায়। 2 টিয়ার স্লিপারের নিচে দুটো চওড়া সিট মুখোমুখি থাকে, সেইটাই রাতে জুড়ে দিলে একটা বেড হয়ে যায়। আর উপরের বাথটা এমনিতে দেখে কিছু বোঝা যায় না, সেটা ওই প্লেনের অনেকটা ব্যাগেজ হোল্ডারের যেরকম থাকে সেই রকম অনেকটা চওড়া মতো। রাতে ওটা চাবি দিয়ে খুলে ওটা নামিয়ে নেওয়া হয়। ওখানে একটা বিছানা আছে, আর তার ভেতরে উপরে বাথে ওটা সিঁড়ি, নিচের বেডের গদি এবং যে পর্দাগুলো ফেলে দেওয়া হয় রাত্রেবেলা, সেগুলো সব ওর মধ্যে রাখা থাকে। সেইগুলো সব নামিয়ে ওপরে বিছানা যেমন থাকে আর নিচে যে গদি পেতে বিছানা করে দেওয়া হয়। রুমেটে দিনের বেলায় সোফা থাকে, রাতে ওইটাই এমনি করে বিছানা করে দেওয়া যায়। উল্লেখযোগ্য বিষয় হলো সামনে যে ছোট টেবিলের মতো রয়েছে, ওটা তুলে ফেললে তলায় টয়লেট পাওয়া যায়। সুতরাং টয়লেট যাওয়ার জন্য ঘরের বাইরে যেতে হবে না, এই ঘরে একটা বেসিনও আছে। 2-3 জনের জন্য রুমেট বা কেবিন আছে, যা এই রকমটা, তবে তাতে ছোট স্নান করার জায়গা আছে। দিনের বেলায় সামনে সুন্দর ফোল্ডিং টেবিল রাখা আছে। প্রেস্টিজ ক্লাস সম্প্রতি চালু হয়েছে, ওটা অন্য কেবিনের মতনই, তবে বেশ বড় এবং বেশ বিলাসবহুল। একটা হল ঘর, বসার হল ঘর। এই সকালে যখন বিছানা তুলতে দেরি হয়, তখন সব এই বিশেষ করে বয়স্ক মানুষের এই তো ভোর ভোর উঠে পড়ে, তখন এখানে এসে বসে থাকা হয়। এখানে নানা রকম চা, কফি, স্ন্যাক্স সব রাখা হয় এবং এখানে বসে খাওয়া দাওয়া করে। এটা বসার জায়গা, সেটা হল ঘর বলে এটা। আর ওই সামনে দেখা যাচ্ছে যে সিট স্কাইলাইন কার অথবা ডোম কার বলে, এইটা উঠে গিয়ে ফিরে গিয়ে এইখানে গিয়ে ওই যে সবাই বসে আছে। আমরা যাচ্ছি ডাইনিং কারের দিকে। এইখানে হলো এই চা, কফি, এটা কমপ্লিমেন্টারি কাউন্টার, চা এবং কফি এইসব এখানে 24 ঘন্টা খোলা থাকে। দিনে যতবার যত খুশি এইখান থেকে এই যে কফি খাওয়া, চা, গরম জল থাকে, আর ওই কফির জার রয়েছে ওখান থেকে নেওয়া যায়। বিভিন্ন রকমের স্ন্যাক্স আছে ওইখানে, এই যে আপেল, কমলা লেবু, ফল, বিভিন্ন রকমের স্ন্যাক্স সব আছে এখানে। এইখান থেকে নিয়ে খাওয়া, আর পরিবার এইখানে বসে সবাই মিলে খাওয়া হয় এই টরন্টো ট্রেনে। ট্রেনে করে যাচ্ছি টরন্টো থেকে এডমন্টন। ট্রেন কোম্পানির নাম ভিআরএল। আমাদের দেশে যেমন ট্রেনের নাম আছে রাজধানী, সব নাম্বার দিয়ে সমস্ত ট্রেনকে পরিচিতি দেওয়া হয়। এই ট্রেনটা ভিআরএল ট্রেন 1। এই হচ্ছে আমার সিট, এইটা হচ্ছে আমার বসার জায়গা, আমার সিট। আর এইটা হচ্ছে আমার উল্টো দিকে। একটা মজার জিনিস হচ্ছে যে এই যে রেল ট্রেন চালাচ্ছে, যে লাইনের ওপর দিয়ে চলছে, সেই লাইন কিন্তু ওই রেল কোম্পানির নিজস্ব লাইন নয়। এটা
হচ্ছে ফ্রেট ট্রেনের লাইন। ফ্রেট ট্রেন বলতে যেগুলো মাল চলাচল করে যেসব গাড়িতে, মানে মালগাড়ি যাকে বলি আমি সাধারণ কথায়, যে মালগাড়ি চালানোর জন্য আলাদা কোম্পানি আছে, তাদের রেল এরা তাকে শেয়ার করে, অর্থাৎ ভাড়া নিয়ে চালায়। এর একটা অসুবিধা হচ্ছে কি, ওদের অগ্রাধিকার দিতে হয়, মালগাড়ি চালানোর অগ্রাধিকার দিতে হয়। ঠিক আমাদের ওখানকার উল্টো, আমাদের ওখানে যেমন মালগাড়িকে দাঁড় করিয়ে রেখে প্যাসেঞ্জার ট্রেনকে পাস করানো হয়, এখানে এই প্যাসেঞ্জার ট্রেনকেই দাঁড় করিয়ে রেখে মালগাড়িকে অগ্রাধিকার দেওয়া হয়। তার ফলে কি হয়, যখন তখন যেখানে সেখানে বহুক্ষণ দাঁড়িয়ে থাকে। এত দেরি করে চলছে যে বলবার, স্পিড কখনো খুব ভালো যাচ্ছে, কিন্তু সাধারণভাবে আমাদের খুব সেই আগেকার দিনে প্যাসেঞ্জার ট্রেন যেমন চলতো প্রায় সেই রকমই স্পিড, কখনো কখনো হয়তো 100 কিলোমিটার মতো হচ্ছে। আর একটা কথা হচ্ছে কি, এই যে এতখানি ট্রেন জার্নি করছি, কোনো গ্রামগঞ্জ চোখে পড়লো না, আলাদা কোনো স্টেশন আলাদা করে ভালো করে বোঝা যাচ্ছে না। ওখানে যেমন প্রায় 4-5 কিলোমিটার পর পরই মোটামুটি একটা করে স্টেশন দেখা যায়, বোঝাই যায় স্টেশন। এখানে স্টেশন যেগুলো যায় বোঝাও যায় না যে এটা স্টেশন বলে। স্টেশনে কোনো প্ল্যাটফর্ম নেই, সবই মাটির লেভেলে। সেখানে যে সিঁড়ি নামিয়ে দেওয়া হয় বগি থেকে, সেই সিঁড়ি দিয়ে ওঠানামা করতে হয়। যাই হোক, ওই যে দেখা যাচ্ছে অনেক কিছু, মাঝে মাঝে সব দেখা যাচ্ছে। ভিডিও করতে করতে গাড়িটা থেমে গিয়েছিল, তাই বন্ধ করে দিয়েছিলাম। এখন আবার চালু হয়েছে, ট্রেনটা চলতে শুরু করেছে। পাশের লাইন দিয়ে একটা মালগাড়ি যাচ্ছে। এবার আমাদের ট্রেনের অন্যান্য কী কী সুযোগ সুবিধা আছে সেগুলো একটু বলি। আগেই বলেছি ও দেখিয়েছি, ট্রেনে একাধিক ড্রয়িং কার আছে, আর প্রাকৃতিক দৃশ্য দেখার জন্যে কাঁচের ছাদওয়ালা দোতলা কার আছে, সেগুলোকে বলা হয় স্কাইলাইন কার অথবা ডোম কার। এছাড়া রয়েছে গেম রুম, এখানে লোকেরা বসে গল্প করতে পারে বা বিভিন্ন বোর্ড গেমও খেলতে পারে। যেমন এই ছবিতে দেখা যাচ্ছে টেবিলে বোর্ড আঁকা রয়েছে। এই ট্রেনের অন্যতম প্রধান আকর্ষণ হলো ডাইনিং কার। এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার সার্ভ করা হয়। এখানে ডিনার অথবা লাঞ্চ এই দুটো সার্ভ করার জন্য আগে থেকে বুকিং করতে হয়। প্রথম চেক ইনের সময় ফার্স্ট বুকিং নিতে হয়, তারপর প্রতিবার যখন যে যাবে লাঞ্চ ডিনার এইভাবে পরপর তাদের বুকিং নেওয়া হয়। এখানে খেতে যেভাবে সেটা ঠিক করে নিতে হয় এবং সেই অনুযায়ী এখানে আসা হয়। তবে ব্রেকফাস্টের জন্য কোনো বুকিং লাগে না, এখানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে ব্রেকফাস্ট সার্ভ করা হয়। প্রতিটি টেবিল সাদা ধাপধাপে টেবিল ক্লথ দিয়ে ঢাকা এবং তার উপর ব্রেকফাস্ট ইত্যাদি সার্ভ করা হয়। টেবিলের পাশে বিশাল জানালা দিয়ে বাইরের ছবি দেখা যায়। ডাইনিং কার। Thank you very much. I appreciate it. Yeah. It is competitive. I will say that. Like even to rent it, like just to like negotiate. এয়ার ট্রেনের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো সব খাবারই ট্রেনের কিচেনে রান্না করা হয়। এখানে দেখছি স্বল্প পরিসরে কিচেনে কিভাবে রান্না হচ্ছে। এই খাবার এখান থেকে সুসজ্জিত সার্ভাররা ডাইনিং টেবিলে নিয়ে যায়। ডাইনিং টেবিলে মেনু কার্ড রাখা থাকে। যাত্রীরা সেখানে আসার পর এই মেনু কার্ড দেখে পছন্দ করে খাবারের অর্ডার দেয়। প্রসঙ্গত ট্যুর শিপের মতন খাবারের জন্য কোনো আলাদা পয়সাও এখানে লাগে না, সব খাবার টিকিটের দামের মধ্যে ধরা আছে। সেই মালগাড়িটা এখনও যাচ্ছে, এক একটা মালগাড়ি প্রায় 1 কিলোমিটার লম্বা, বিশাল বড় বড় লম্বা সমস্ত মালগাড়ি যায়।
ট্রেনের কোচের ছাদের ওপরের থেকে তোলা, অনেকটা দোতলা বাসের মতো। এখানে গোটা ট্রেনটা 3-4টে কোচের মাথার উপরে একটা এই রকম ডোম করা আছে, বসার জায়গা আছে। এখানে সে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করে, দেখা যায় এই ছাদে, এই যে ট্রেনটা দেখা যাচ্ছে ছাদের উপর। গত দুদিন ধরে দুপাশে শুধু দেখেছি জঙ্গল, পাথর আর নানা রকম বটাবড়ি জলাশয়, হ্রদের মতো কিছু। আজকে সকাল থেকে কিন্তু উঠে দেখছি যে স্বাভাবিক আমরা যেরকম দেখে থাকি ট্রেনে যেতে যেতে এই মাঠ ঘাট গাছপালা। তবে একটা কথা কি, কোনো জনপদ এখনো পর্যন্ত দেখতে পাইনি। গ্রাম আমাদের ওখানে যেমন গ্রাম দেখতে পাওয়া যায়, জনপদ এবং নানা রকম সেই রকম শুধু ধুধু মাঠ, কিছু কিছু চাষের জমিও আছে দেখছি, চাষবাসও হচ্ছে। Everyone, we're fast approaching the city of Saskatoon. Saskatoon sits on the banks of the South Saskatchewan River and it's the largest city in Saskatchewan with around 222,000 residents. The city was incorporated in 1906. Its name, Saskatoon, comes from the Cree word for the most abundant wild berry in the region. Saskatoon berries look like large, plump, purplish blueberries and are sweet and juicy. She was with waitress Louis Riel. They did change their minds eventually, and in 1962 she had her first paid gig before a tiny audience there. Another fun fact, the first ever airplane is said to have arrived here in Saskatoon in pieces by freight train. It took its maiden flight in May 1911. When it comes to industry, Saskatoon is a thriving agricultural hub, and its major export crops are wheat, oats, barley, rye, flaxseed, and canola. The city's first ever export industry was in fact bison bones, which were shipped in railway cars to the United States to be used as fertilizer.